ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। গত ১৬ই মার্চ ২০২৪ সালে অর্থাৎ গত পরশুদিন ফুড এসআই এর যে প্রথম শিফটের পরীক্ষাটি হয়েছিল, সেই প্রথম শিফটের কোশ্চেনটি অর্থাৎ বিভিন্ন ছাত্রের মেমোরি থেকে কালেক্ট করা এই কোশ্চেনগুলি নিয়ে আজ এই ভিডিওটি। তো তোমরা এই কোশ্চেনটির যদি উত্তর দিয়ে থাকো, কে কতটা উত্তর করতে পারছো বা কোন অঙ্কের উত্তর কোনটি হবে তা দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে ফুড এসআই এর যে পরীক্ষাটি এবার ৩টি শিফটে হবে। ৩টি শিফটের মধ্যে একটা শিফট গতকাল অর্থাৎ ১৬ই মার্চ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠিত প্রথম শিফটের কোশ্চেনের একটি সম্পূর্ণ সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা কে কতটা উত্তর করতে পারছো এবং কিভাবে উত্তর করছো লক্ষ্য করো আমার কোশ্চেনের সঙ্গে মিলিয়ে নিতে। কাজেই ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, দেখবে এই অঙ্কগুলি সম্বন্ধে তোমরা নিত্য নতুন কিছু শিখতে পারবে। তো চলো তাড়াতাড়ি প্রথম অঙ্কটি দিয়েই শুরু করি। এখানে প্রথম অঙ্কটি বলছে, আকাশ সকাল ৬টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল ১০টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। প্রকাশ সকাল ৮টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাঙ্গালোর পৌঁছায়। কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? একে অপরকে অতিক্রম করবে বা কোন সময় তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হবে? এই অঙ্কগুলি করার জন্য শর্ট ফর্মে একটা সূত্র আমি ইতিপূর্বে দেখিয়েছিলাম। তোমরা যদি সেই ইতিপূর্বে ভিডিওগুলি দেখে না থাকো, ইতিপূর্বে ভিডিওগুলো একবার চোখ বুলিয়ে নাও, দেখবে এখানে প্রায় 50টি অঙ্কের মধ্যে আনুমানিক প্রায় 40 থেকে 42টি অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে হুবহু। হ্যাঁ, তো চলো এবার প্রথম অঙ্কটি শর্টকাট ভাবে কিভাবে করা যায় এক নজরে দেখে নেই। এখানে আকাশ সকাল ৬টায় মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে 10টার সময় পৌঁছায়। তাই এখানে প্রথম সময়টাকে আমরা T1 ধরবো। লক্ষ্য করো, প্রথম সময় T1 ইকুয়াল টু ৬ ঘন্টা, ৬টার সময় রওনা দিল। দ্বিতীয় সময়ে সে পৌঁছালো সকাল 10টার সময়, অর্থাৎ সেটাকে আমরা T2 দিয়ে ধরবো। তৃতীয় সময় আবার প্রকাশ কটার সময় রওনা দিল? ৮টার সময় সকাল ব্যাঙ্গালোর থেকে রওনা দিল, তাহলে এর সময় হবে ৮টা T3। এবং T4 প্রকাশ ব্যাঙ্গালোরে পৌঁছালো সে ১১টা ৩০ মিনিটে। এবার কখন তারা পরস্পরের সঙ্গে সাক্ষাৎ হবে? এই সাক্ষাতের সূত্রটা হলো এরকম, সাক্ষাতের সময় T3 প্লাস T2 মাইনাস T3 ইন্টু T4 মাইনাস T3 ডিভাইডেড T2 মাইনাস T1 প্লাস T4 মাইনাস T3। এই হলো সাক্ষাতের সময়, কখন তারা একসঙ্গে সাক্ষাৎ হবে। এই সূত্রটি একটু বড় সূত্র, উপায় নেই, তোমাদের মাথায় রাখতে হবে অঙ্কটিকে শর্ট ফর্মে করার জন্য। এবার জাস্ট শুধু এখানে মান বসিয়ে দেবো, মান বসিয়ে দিলে অঙ্ক শেষ। লক্ষ্য করো, T3 মান কত? 8 প্লাস T2 মান 10 মাইনাস T3 মান আবার 8 ইন্টু T4 এর মান হলো 11টা 30 মাইনাস T3 মান হলো 8 ডিভাইডেড T2 মান 10 মাইনাস T1 এর মান 6 প্লাস T4 এর মান হলো 11টা 30 মাইনাস T3 এর মান হলো 8। এই এবার এখানে 8 প্লাস 10 থেকে 8 বিয়োগ করলে 2 ইন্টু 11.5 থেকে 8 মাইনাস করলে 3 ডিভাইডেড এখানে 10 আর 6 বিয়োগ করলে 4, আর এখানে 11.5 থেকে 8 বিয়োগ করলে 3.5 আর এখানে 4, আমি একসঙ্গে 7.5 লিখে দিতে পারি, 7.5। এবার এখানে 8 প্লাস 3.5 দুগুণা 2 দিয়ে গুণ করে দিলে এটা 7 হয়ে যায়, আর নিচে হয়ে যাবে 7.3 অর্থাৎ 7.5টা। এবার এটাকে তোমরা শর্ট ফর্মে এইভাবে করতে পারো, 8 প্লাস উপরে 7 আর নিচে হলো 7.5, 7.5 থেকে তোমরা এইভাবে লিখতে পারো 15/2। তার মানে দাঁড়াচ্ছে 8 প্লাস 7 ইন্টু 2 ডিভাইডেড 15। এই ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 7 দুগুণে 14, নিচে 15, অর্থাৎ দাঁড়ালো 8 প্লাস 14/15। 14/15 যেহেতু ঘন্টা, তাই এটাকে মিনিট করার জন্য তুমি 60 দিয়ে ইন্টু করে দিতে পারো। 60 দিয়ে ইন্টু করলে 4 15 60, তার মানে 8টা
4 14 56, অর্থাৎ 8টা 56 মিনিটে তারা একত্রে মিলিত হবে। বোঝা গেল? খুব শর্ট ফর্মে এই সূত্রটি জাস্ট খেয়াল রাখতে হবে। এই হলো সাক্ষাতের সময়। 8টা 56 মিনিটে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে কিংবা পরস্পরকে অতিক্রম করবে। লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। পরে 4 নম্বর অঙ্কটি বলছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত? এক্ষেত্রে সংখ্যা দুটির যেহেতু পূর্ণবর্গ, তাই তুমি প্রথম সংখ্যাটাকে এ, দ্বিতীয় সংখ্যাটাকে বি ধরে নাও। যদি ধরে নেই প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি, তাহলে এদের পূর্ণবর্গ যেহেতু বলছে, তাই এদের বর্গ করে নাও, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বর্গের যোগফল বলে দেওয়া আছে 100 এবং তাদের বর্গের পার্থক্য বলে দেওয়া আছে, এই বর্গের পার্থক্য অর্থাৎ বিয়োগফল বলে দেওয়া আছে 28। এবার তুমি এখান থেকেই এই কোশ্চেন থেকে এই সমীকরণ থেকেই তুমি উত্তর বের করে নিতে পারো। লক্ষ্য করো, দুটি সংখ্যার বর্গের যোগফল 100, 100কে আমরা লিখতে পারি এইভাবে 8 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার, তবেই কিন্তু সেটা 100 হয়। কারণ লক্ষ্য করো, 8 8 64 আর 6 6 36, 36 আর 64 যোগ করলেই কিন্তু 100। কাজে এত কিছু আর ক্যালকুলেশন না করে তুমি এখান থেকেই শর্ট ফর্মে জাস্ট এখানে তোমাকে হিসাব করতে হবে যে 100 কোন দুটি সংখ্যার বর্গের যোগফল, 8 এর বর্গ এবং 6 এর বর্গ যোগ করলেই তোমার 100 চলে আসে। তাই প্রথম সংখ্যাটি হলো 8, দ্বিতীয় সংখ্যাটি হলো 6। বোঝা গেল? প্রথম সংখ্যাটি 8, দ্বিতীয় সংখ্যাটি 6। এই সংখ্যা দুটির যোগফল চেয়েছে, অর্থাৎ 8 8 প্লাস 6, 8 প্লাস 6 এর যোগফল 14। লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 6 নম্বর অঙ্কে বলছে, 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ। 6 বছর পরে সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ হলে স্নেহালের বর্তমান বয়স কত? এখানে বয়সের অঙ্কগুলি করার সময় আমি বলেছিলাম যে প্রথমে প্রিভিয়াস ইয়ার্স যদি থাকে বয়স, প্রিভিয়াস ইয়ারের বয়স ধরে নেবে, তারপর বর্তমান বয়স, তারপর ফিউচার বা ভবিষ্যতের বয়স নির্ণয় করার চেষ্টা করবে। তো যেহেতু এখানে বর্তমান বয়স দেওয়া নেই, 6 বছর আগের বয়সের দেওয়া আছে, 6 বছর আগের বয়স, এটাকে আমি ধরলাম সুশীল আর এটাকে ধরলাম আমি স্নেহার। ঠিক আছে? স্নেহার বয়স যদি 1 হয়, তাহলে সুশীলের বয়স হয়ে যাবে তার 3 গুণ। এটা 6 বছর আগের বয়স কিন্তু। আর 6 বছর পরে সেই বয়সটা বলে দেওয়া আছে, স্নেহার বয়সের 5/3 গুণ হবে, অর্থাৎ স্নেহার বয়স যদি 3 হয়, তাহলে সুশীলের বয়স হবে 5। বোঝা গেল? লক্ষ্য করো, প্রতিটি বয়সেই, দুজনের বয়সেই কিন্তু 2 ইউনিট করে বাড়ছে। এটাও 3 থেকে 5 হয়েছে, অর্থাৎ 2 ইউনিট বাড়ছে, এটাও কিন্তু 2 ইউনিট বাড়ছে। আর এই 2 ইউনিট মানে কত বছর বোঝাচ্ছে বলো তো? এটা 6 বছর আগের বয়স আর এটা 6 বছর পরের বয়স, অর্থাৎ 6 বছর আগে এবং 6 বছর পরে এর ডিফারেন্স কত? 12 বছর। কারণ 6 বছর তুমি আগে যাও আর 6 বছর পিছিয়ে যাও, তাহলে 6 বছর এবং 6 বছর টোটাল 12 বছর। তাহলে এই 2 ইউনিট মানে 12 বছরকে বোঝাচ্ছে। তাহলে বলো তো, 1 ইউনিট মানে কত বছরকে বোঝাবে? 1 ইউনিট মানে 6 বছরকে বোঝাবে। বোঝা গেল? তাহলে 1 ইউনিট মানে স্নেহার বয়স কত ছিল? 1 ইউনিটই তো ছিল। তাহলে স্নেহার বয়স কত? 6 বছর। কিন্তু এটা 6 বছর আগের বয়স বের হয়েছে। যেহেতু স্নেহার এটা 6 বছর আগের বয়স আছে, এটা 6 বছর আগে। 6 বছর আগে, এটা 6 বছর পরে। তাহলে 6 বছর আগে যেহেতু স্নেহার বয়স 1 ইউনিট ছিল, তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 বছর, অর্থাৎ স্নেহার বয়স 6 বছরই ছিল, কিন্তু সেটা 6 বছর আগে। তাহলে বর্তমান স্নেহার বয়স কত? 6 বছর। যেহেতু এটা আগের বয়স, তাই এর সঙ্গে 6 যোগ করে নিলে স্নেহার বয়স কত? 12 বছর। তাহলে স্নেহার বর্তমান বয়স হলো 12 বছর, যেটা অপশন নাম্বার তোমার এ তে রয়েছে সঠিক উত্তর। 7 নম্বর অঙ্কটি বলছে, অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/5 অংশ যায় 4 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। মোট দূরত্ব কত? এখানে মোট দূরত্ব বের করতে বলছে। লক্ষ্য করো, প্রথমে টোটাল দূরত্বটা 1 ঘন্টা 24 মিনিটে যায়, কিন্তু যার 2/3 অংশ যায় 4 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশটা যাবে 5 কিমি প্রতি ঘন্টা বেগে। তাহলে মোট দূরত্ব কত? যাত্রাপথের মোট দূরত্ব। এখানে মোট দূরত্বটাকে তুমি x ধরে নিতে পারো, অর্থাৎ ডিস্টেন্স বা দূরত্ব ইকুয়াল টু x কিলোমিটার। এই x কিলোমিটার যেতে সময় লাগে তার 1 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে? 1 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ তুমি এখানে স্পিড বের করে নিতে পারো। কিংবা স্পিড বের না করে তুমি এইভাবে করতে পারো, x কিলোমিটারের x এর 2/3 অংশ, তার মানে 2x/3, এত কিলোমিটার যাচ্ছে সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।
তাহলে এত কিলোমিটার রাস্তা এত স্পিডে গেলে তার সময় লাগবে কত? t1 ধরে নিলাম। t1 ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। ডিস্টেন্স তোমার কত? অর্থাৎ d/s। এবার সেই ডিস্টেন্স হলো 2x/3 আর স্পিড কত? স্পিড হলো 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে দাঁড়ালো 2x, এই 4টাকে উল্টে দিলে সে 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে 12 ঘন্টা। এটা হলো এই প্রথম অংশটা যেতে যার সময় লাগছে t1। এবার দ্বিতীয়টা বাকি কত রইল? x এর 1/3 অংশ। যেহেতু 2/3 অংশ সে একটা নির্দিষ্ট স্পিডে চলে গেল, তাহলে টোটাল রাস্তার এক অংশের মধ্যে 2/3 অংশ চলে গেলে তার বাকি থেকে 1/3 অংশ। এই 1/3 অংশ মানে x/3 কিলোমিটার। এই কিলোমিটার রাস্তাটা সে যাচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে এক্ষেত্রে সময় লাগবে কত? এক্ষেত্রে সময় লাগবে t2 ধরে নিলাম। t2 ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। এখানে ডিস্টেন্স কত? x/3 ডিভাইডেড স্পিড কত? 5 কিলোমিটার। তার মানে কত? x/3 5 15 ঘন্টা। এবার লক্ষ্য করো, প্রথমে সময় লাগলো এত ঘন্টা আর দ্বিতীয়ত সময় লাগলো এত ঘন্টা। তাহলে মোট সময় কত লাগলো? আর মোট সময়টাই মানে তোমার 1 ঘন্টা 24 মিনিট। তাহলে এখানে বলে দিতে পারো 2x/12 প্লাস x/15 সমান সমান 1 ঘন্টা 24 মিনিট। আর 1 ঘন্টা 24 মিনিট, 24 মিনিটকে আমি ঘন্টা করব 60 দিয়ে ভাগ করে, অর্থাৎ 12 দুগুণা 24, 5 12 60। তার মানে এটা বলতে পারো 5 অক্ষে 5 আর 2 7/5। বোঝা গেল? এবার এটা যদি লসাগু করে নিতে পারো একটু, 15 আর 12 লসাগু 180 হবে। 15 দুগুণা 30x প্লাস 12 দিয়ে 12x ইকুয়ালস টু 7/5। এবার 30 আর 12 যোগ করলে এটা 42x, নিচে 180 ইকুয়ালস টু 7/5। এবার 42 দিয়ে 7কে ভাগ করে নাও 6, 6 দিয়ে 180কে ভাগ করে দাও 30, 30 দিয়ে 5কে ভাগ করো 6, তার মানে x ইকুয়াল টু কত? 6। অর্থাৎ টোটাল দূরত্বটা হলো তোমার কত? 6 কিলোমিটার। বোঝা গেল? টোটাল রাস্তার দূরত্ব হলো 6 কিলোমিটার, যেটা অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 8 নম্বর অঙ্কে বলছে 15টি সংখ্যার গড় 7। এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5 হলে মাঝের সংখ্যাটি কত? লক্ষ্য করো, এখানে 15টি সংখ্যার গড় আছে 7। 15টি সংখ্যার গড় বলে দেওয়া আছে 7। তাহলে বলো তো 15টি সংখ্যা মোট কত হবে? 15টি সংখ্যার মোট হবে 15 গুণ 7। 15 গুণ 7 মানে কত? 105। এবার প্রথম 8টি সংখ্যার গড় আছে 6.5। তাহলে প্রথম 8টি সংখ্যার মোট কত হবে? 8 গুণ 6.5। 8 গুণ 6.5 মানে 6টে 48 আর 4 52। আবার শেষ 8টি সংখ্যার গড় বলে দেওয়া আছে 9.5। শেষ 8টি সংখ্যার গড় কত হবে? 9.5 কে 8 দিয়ে গুণ করব, তাহলে 8 9 72 আর 4 76। তাহলে লক্ষ্য করো, এখানে 8টি সংখ্যা, প্রথম দিকে 8টি সংখ্যা আর এখানে শেষ দিকে 8টি সংখ্যা, 15টি সংখ্যা বলা আছে। 15টি সংখ্যাকে যদি আমি এইভাবে ছকের সাহায্যে দেখাই, লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই 15টি সংখ্যা, এই 15টি সংখ্যার মোট কত বলা আছে? 105। আবার প্রথম থেকে 8টি সংখ্যা 1 2 3 4 5 6 7 8, এই প্রথম দিকে 8টি সংখ্যার মোট বলা আছে তোমার, মোট বের হলো 52। ঠিক আছে? আবার এখান থেকে শেষ 8টি সংখ্যার মোট বলে দেওয়া আছে 76। লক্ষ্য করো, এই মাঝখানের সংখ্যাটা কিন্তু তোমার দুবার ব্যবহার হয়েছে। তাই মাঝখানের সংখ্যাটি বের করবে তুমি এইভাবে, 52 আর 76 যোগ করো, 52 যোগ 76, এর থেকে বিয়োগ করে দাও তুমি 105। তাহলে 52 আর 76 যোগ করলে 6 2 8, 8 আর 7 5 12 মাইনাস 105, অর্থাৎ মাঝের সংখ্যাটি তোমার 23 হবে উত্তর। বোঝা গেল? মাঝের সংখ্যাটি 23, যেটা অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 9 নম্বর অঙ্কে বলছে প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার হারে বাড়ে। যদি প্রথম ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিমি হয়, তবে 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? এখানে প্রতি 1 ঘন্টা অন্তর 2 কিমি বাড়বে। লক্ষ্য করো, প্রথম 1 ঘন্টায় যেহেতু 35 কিমি যাচ্ছে, তার মানে প্রথম গতিবেগটাই হলো তোমার 35 কিমি। এবার 1 ঘন্টা চললো, গতিবেগটা 2 কিমি বেড়ে তোমার কত হয়ে গেল? 37 হলো। পরে আবার 1 ঘন্টা চললো, গতিবেগটা বেড়ে 37 থেকে 39 হলো। এইভাবে করতে করতে তোমার 12 ঘন্টা চলবে।
12 ঘন্টা চলবে। তাহলে প্রথম সংখ্যাটা যদি তোমার 35 হয়, বলো তো 12 নম্বর সংখ্যাটি তোমার কত হবে? এবার এই 12 নম্বর সংখ্যাটি আমরা বের করব সামন্তর প্রগতিতে। সামন্তর প্রগতিতে এই যে 12 নম্বর পদটি হবে প্রথম পদ প্লাস n-1 ইন্টু ডি। এবার লক্ষ্য করো, এ মানে হলো প্রথম পদ তোমার কত 35 প্লাস এন মানে কত, এন হলো তোমার কততম পদ তুমি বের করবে 12তম। তাহলে 12 মাইনাস 1 ইন্টু ডি, ডি হলো সাধারণ অন্তর। লক্ষ্য করো 35 থেকে 37 মানে কত বৃদ্ধি পেল, 2 বৃদ্ধি পেল, বা 37 মাইনাস 35 39 মাইনাস 37 প্রতিটাই আসবে কিন্তু 2। তাহলে হলো 35 প্লাস এটা বিয়োগ করে দিলে তোমার 11 ইন্টু 2, তার মানে এটা 35 প্লাস 22, তাহলে হলো 5 আর 2 57। তাহলে 12 নম্বর পথটি অর্থাৎ শেষ গতিবেগটা কত দাঁড়াচ্ছে 57 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রথম গতিবেগটা তোমার হলো 35 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 কিলোমিটার বাড়তে বাড়তে 12 ঘন্টায় যে গতিবেগটা দাঁড়াবে সেই গতিবেগটা 57 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলো 35 37 39 এইভাবে করতে করতে তোমার 12 নম্বর পথটি কত দাঁড়াচ্ছে 57 দাঁড়াচ্ছে। এবার এই পথগুলির এই গতিবেগগুলির যোগফল করতে হবে তোমাকে। যোগফল করতে গেলেই তো তুমি মোট দূরত্বটা পেয়ে যাবে। এবার এই যোগফলটা বের করা হয় সামেশন অর্থাৎ সাম, 12তম পদটির যোগফল 12 ডিভাইডেড 2 ইন্টু প্রথম পদ 35 প্লাস শেষ পদ কত তোমার 57 হয়ে গেল তোমার উত্তর। এবার লক্ষ্য করো এখানে 12 ডিভাইডেড 2 মানে 6 ইন্টু 35 আর 57 যোগ করো, 7 5 12, 5 3 8 রেখে 9, তার মানে 6 দুগুণে 12, 6 9 54, 55, 552 কিলোমিটার। তাহলে টোটাল অতিক্রান্ত রাস্তা হলো 552 কিলোমিটার। লক্ষ্য করো অপশন নাম্বার সিতে রয়েছে। এখানে জাস্ট সামন্তর প্রগতির দুটো সূত্র লাগবে তোমাকে, প্রথম শেষ পদটা বের করার জন্য, আর দ্বিতীয়ত যে পদগুলি তুমি বের করলে সেই পদগুলির যোগফল করে নিতে হবে। যোগফল করে নিলেই তোমার টোটাল অতিক্রান্ত রাস্তা বেরিয়ে গেল। কারণ 12 ঘন্টায় তো এতটা রাস্তাই যাবে, 35 37 39 করতে করতে লাস্ট গতিবেগটা 57। তাহলে এই যে গতিবেগগুলো গেল এটা তো 1 ঘন্টায় করে যাচ্ছে, 1 ঘন্টায় 2 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। তাহলে 12 ঘন্টায় টোটাল কতটা রাস্তা অতিক্রম করলো, প্রথমে 1 ঘন্টায় 35 কিমি, পরের 1 ঘন্টায় 37 কিমি, তারপরের ঘন্টায় 39 কিমি, এইভাবে করতে করতে 12 ঘন্টায় যাচ্ছে। তাহলে 12 ঘন্টা যেতে গেলে এই গতিবেগগুলো তোমাকে যোগ করতে হবে। আর এই গতিবেগগুলো বা এই পথগুলো যোগ করার জন্য তোমাকে সামন্তর প্রগতিতে এই সূত্রটা খেয়াল রাখতে হবে। চলো পরের অঙ্কটি দেখি। পরে 10 নম্বর অঙ্কে বলছে যে একটি 130 মিটার দীর্ঘ একটি ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত। এই ট্রেন সম্বন্ধীয় টাইম, স্পিড এবং ডিস্টেন্সের বেশ কয়েকটি ভিডিও আমি ইতিপূর্বে আপলোড করছি এই চ্যানেলেই। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো পারলে একবার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। টাইম, স্পিড এবং ডিস্টেন্সের বিশেষত ট্রেন সম্বন্ধীয় গতিবেগের কোনো অঙ্কই বাদ দেওয়া হয়নি। লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিওগুলি তৈরি করা আছে, কাজে ভিডিওগুলি একবার দেখার চেষ্টা করো। সেইখানেই তোমরা এই অঙ্কগুলি পেয়ে যাবে এবং 100% এই অঙ্কটিও পেয়ে যাবে, এইটুকু আমি জানি। তো চলো আজকের এই অঙ্কটি একটু এক নজরে দেখেন। এখানে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। 30 সেকেন্ডে অতিক্রম করছে যেহেতু, তাই টি এর জায়গায় 30। ডিস্টেন্স কত হবে, একটা সেতুকে অতিক্রম করা মানে কি ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করা। যেহেতু ট্রেনটির নিজের দৈর্ঘ্য 130 প্লাস সেতুর দৈর্ঘ্য, এখানে সেতুর দৈর্ঘ্য আমার জানা নেই, তাই এই ডিস্টেন্সটাকে আমি ডি রেখে দিলাম আপাতত। ট্রেনটির দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, কারণ একটা ট্রেন যখন একটি সেতুকে অতিক্রম করবে মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মিলিত দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাই এখানে মিলিত দৈর্ঘ্য হবে ট্রেনটির দৈর্ঘ্য 130 মিটার আর সেতুর দৈর্ঘ্য আমার আননোন, জানা নেই, তাই ওটাকে ডি ধরলাম। এবার ডিভাইডেড স্পিড, স্পিড আছে তোমার 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কিলোমিটার প্রতি ঘন্টাকে তোমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করেছিলাম, মনে পড়ে সেই সূত্রটি। এবার লক্ষ্য করো 5 9 গুণে 45, 9 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18। তাহলে এখানে কত হলো 5 5 25/2। সেই 25/2 দিয়ে কাকে গুণ করবে তুমি 30 কে গুণ করবে, আর এদিকে তোমার 130 প্লাস ডি ইকুয়ালস টু এই 30 গুণ এখানে হলো 25/2, 25/2। 2 দিয়ে 30 কে কাটবো 15, আর 15 25 গুণ করব, 5 25 125, 5
12, 25, 12, 37 অর্থাৎ 375। এই 375 মানে হলো ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। বোঝা গেল? এখানে ট্রেনের দৈর্ঘ্য 130 আছে, তাহলে সেতুর দৈর্ঘ্য বলো। 375 থেকে তুমি এই 130 মাইনাস করে দাও। মাইনাস করে দিলে 5, 4, 2 অর্থাৎ 245 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করছিল ওই ট্রেনটি 30 সেকেন্ড সময়ে। বোঝা গেল? যেটা অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। 13 নম্বর অঙ্কে বলছে সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত 11:18 হলে তাদের বয়সের পার্থক্য কত? লক্ষ্য করো, এখানে সমীর ও তনুজার বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া আছে 8:15। 8:15 এটা ধরলাম সমীর, এটা ধরলাম তনুজা। 9 বছর পরে সেই বয়সটা বলে দেওয়া আছে 11:18। লক্ষ্য করো, এটা বর্তমান বয়স, আর এটা 9 বছর পরে বয়স, 9 বছর পরে। তো 9 বছর পরে বয়স তো দুজনেরই বাড়বে। কত করে বাড়ছে? লক্ষ্য করো, 8 ছিল 11 হয়েছে, 15 ছিল 18 হয়েছে। তাহলে কত করে বাড়লো? 3 ইউনিট করে বাড়লো। আর এই 3 ইউনিট বাড়া মানেই, 3 ইউনিট বাড়া মানে ক বছরকে ইন্ডিকেট করছে? 9 বছর। কারণ 9 বছর পরে তো সেই অনুপাতটি দাঁড়ালো। তাহলে 3 ইউনিট মানে 9 বছর। তাহলে বলো 1 ইউনিট মানে? 1 ইউনিট মানে 3 বছর। এবার বলছে তাদের দুজনের বয়সের পার্থক্য কত? দুজনের বয়সের পার্থক্য, একজনের বয়স যদি 8 ইউনিট, অন্যজনের বয়স 15 ইউনিট হয়, তাহলে বলো তো দুজনের পার্থক্য কত? 15 বিয়োগ 8 মানে 7 ইউনিট। তাহলে বলো 7 ইউনিটের ভ্যালু কত? 7 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু যদি 3 বছর হয়, 7 ইউনিটের ভ্যালু 7 গুণ 3 অর্থাৎ কত? 21 বছর। এই হলো তোমার অঙ্কটির উত্তর, যেটা অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরে 14 নম্বর অঙ্কটি বলছে শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। নিচে কোনটি এর থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? লক্ষ্য করো, এর থেকে বি এর দূরত্ব 5 মাইল। আমি যদি এ এটা দেই, তাহলে এর থেকে বি এর দূরত্ব এটা 5 মাইল, বি 5 মাইল। আবার বি থেকে সি এর দূরত্ব বলা আছে 6 মাইল, এটা সি যদি দেই এটা 6 মাইল। তাহলে বলো তো এর থেকে সি এর দূরত্ব কত বোঝা যাচ্ছে? এর থেকে 6 এর দূরত্ব 5 প্লাস 6 তার মানে 11 মাইল। 11 মাইল অ্যান্সার। কিংবা এই অঙ্কটা এমনও হতে পারে, লক্ষ্য করো, এর থেকে বি এর দূরত্ব 5 মাইল আর বি থেকে সেই সি এর দূরত্ব কত? 6 মাইল। যদি হয় তাহলে এর থেকে সি এর দূরত্ব কত হবে? এটা তো 1 মাইল হওয়া উচিত, 1 মাইল। কিন্তু 1 মাইল যেহেতু তোমাদের অপশনে নেই, সুতরাং এর থেকে বি এর দূরত্ব কত হবে তোমার? 11 মাইল। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমার 11 মাইল রয়েছে। কিন্তু এইভাবেও কোশ্চেনটা হতে পারে, যেহেতু দিক কোনো কিছু বলা নেই, কিন্তু এক্ষেত্রে করলে পরে এর থেকে সি এর দূরত্ব কত? 1 মাইল, কিন্তু অপশনে তোমার 1 মাইল উত্তরটি নেই, তাই এর থেকে বি এর দূরত্ব তোমার 11 মাইল হবে। 17 নম্বর অঙ্কে বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে ফেরার সময় ওই একই দূরত্ব 3.4 ঘন্টায় ফিরে আসে। স্থির জলে নৌকার গতিবেগ কত? এখানে অনুকূলের গতিবেগ দেওয়া নাই, কিন্তু 2.5 ঘন্টায় সে 30 কিমি পথ অতিক্রম করে। লক্ষ্য করো, তাহলে গতিবেগ যখন আমরা বের করব, ডিস্টেন্স ডিভাইডেড টাইম। এবার ডিস্টেন্স কত তোমার? 30 কিলোমিটার, আর টাইম কত হলো? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা মানে এটাকে বলতে পারো তুমি 5/2। তাহলে 30 ইন্টু উপরে চলে গেল 2, নিচে আসলো 5, অর্থাৎ 6 দুগুণী 5 6 30, 6 দুগুণী 12। তাহলে অনুকূলের গতিবেগ তোমার কত হয়ে গেল? 12 কিমি। আর অনুকূলের গতিবেগ মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। আমরা এখানে নৌকার গতিবেগ যদি x ধরি, স্রোতের গতিবেগ যদি y ধরি, তাহলে নৌকা প্লাস স্রোত মানে কত? 12 কিমি। বোঝা গেল? আবার সেই দূরত্বই ফিরে আসতে, 30 কিমি দূরত্ব ফিরে আসার সময় যেটা প্রতিকূল আমি বলছি, 3/1/3/4। 3/3/4 মানে 30 ডিভাইডেড 3 4 12, 3 15/4। সেই 4 গেল উপরে আর নিচে আসলো 15। 15 দুগুণা 30, তার মানে 4 দুগুণা 8। তাহলে ফিরে আসার সময় সেই গতিবেগটা কত? 8 কিমি, অর্থাৎ প্রতিকূলের গতিবেগ 8 কিমি। আর প্রতিকূলের গতিবেগ আমরা বের করি নৌকার থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করে, সেটা 8 কিমি। এবার এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দেই, যোগ করলেই y কেটে যাচ্ছে, x আর x যোগ করলে 2x, আর এদিকে 8 আর 12 যোগ করলে 20, অর্থাৎ x = 10 কিমি। আর x মানে হলো নৌকার গতিবেগ।
আর এখানে অনুকূলীয় এবং প্রতিকূলের গতিবেগটাকে তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার গতিবেগ বেরিয়ে আসে শর্টকাট ভাবে। অনুকূলের গতিবেগ 12 কিমি প্রতি ঘন্টা, প্রতিকূলের গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে 12 আর 8 যোগ করো 20, 20 কে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি তোমার নৌকার গতিবেগ পেয়ে গেলে। যেটা নৌকার গতিবেগ কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর। অপশন নাম্বার ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। এই নৌকা স্রোতেরও প্রত্যেকটা অঙ্কই তোমরা পাবে। নৌকা স্রোতের বেশ কয়েকটি লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করছি। সুতরাং তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা আই বাটনে গিয়েও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। তো চলো পরের অঙ্কটি দেখি। 19 নম্বর অঙ্কে বলছে রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। রাম একা ওই কাজ 12 দিনে করতে পারে। শ্যাম নিজে একা কাজটি কতদিন শেষ করবে? লক্ষ্য করো, এই জাতীয় অঙ্কগুলো নিয়ে সময়ে কার্য নিয়ে প্রচুর ভিডিও আপলোড করছি। সেই ভিডিওগুলি পারলে একবার দেখে নাও। এখানে এই অঙ্কটিকে শর্ট ফর্মে করার জন্য শ্যামের কাজের পরিমাণ বের করব। শ্যাম কতদিনে ওই কাজটি করতে পারবে? শ্যামের কাজের পরিমাণ হবে 8 ইন্টু 12 ডিভাইডেড 12 মাইনাস 8। হয়ে গেল উত্তর। হ্যাঁ, শর্ট ফর্মে একদম 8 গুণ 12 ডিভাইডেড 4, 4 দুগুণে 8, 12 দুগুণে 24। অর্থাৎ শ্যাম ওই কাজটি করতে একা সময় লাগবে কত? 24 দিন। লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 20 নম্বর অঙ্কে দুধ ও জলের মিশ্রণে 3টি পাত্র পূর্ণ আছে। তাদের আয়তনের অনুপাত 7:5:13 এবং ওই পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:3, 47:53 এবং 9:11। এগুলোকে একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। লক্ষ্য করো, এই অনুপাতগুলি করার জন্য প্রথমে পাত্র 3টের আয়তন খেয়াল করো, 7, 5 এবং 13। আর দুধ ও জলের অনুপাত আছে 2:3, 47:53 আর 9:11, 3টি পাত্রে। তাহলে প্রথম পাত্রে দুধের পরিমাণ কত? প্রথম পাত্রে দুধের পরিমাণ আমি দুধেই যদি বের করি, দুধের পরিমাণ 2 বাই মোট ওর পরিমাণ হলো 5, কিন্তু পাত্রটির আয়তন কত? 7 লিটার। এই হলো দুধের পরিমাণ প্রথম পাত্রে। দ্বিতীয় পাত্রে একই রকম করব, 47 আছে দুধ, কিন্তু কত ভাগের মধ্যে? 100 ভাগের মধ্যে। 47 আর 53 যোগ করলে 100 হয়, কিন্তু পাত্রটির আয়তন কত? 5। প্লাস তৃতীয় পাত্রে দুধ আছে 9 বাই 9 আর 11 20 ইন্টু তৃতীয় পাত্রের আয়তন কত? 13। এই হলো মোট দুধের পরিমাণ। দুধের পরিমাণ যদি একটু ক্যালকুলেশন করি, এটা 14 বাই 5 প্লাস 5 7 35 5 রইল 3, 4 5 20 আর 3 23, নিচে 100 প্লাস 3 9 27, 9 9 2 11, এত বাই 20। এবার এটাকে লসাগু করব। লসাগু না করে তুমি এটাকে 100 তৈরি করো, অর্থাৎ 20 দিয়ে গুণ। এটাকে যদি 20 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও তোমাকে 20 দিয়ে গুণ করতে হবে। 20 দিয়ে গুণ করলে এটা 14 দুগুণে 28, 280, নিচে 100, 235, নিচে 100। আবার এটাকেও আমি 100 তৈরি করব, অর্থাৎ 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দিয়ে গুণ করলে নিচে 100, আর উপরে 5 দিয়ে গুণ করলে 585। এবার উপরের গুলো জাস্ট যোগ করে দাও। লক্ষ্য করো, 5 আর 5 10, 8 আর 3 11, 12, 12 আর 8 20, 0, হাতে রইল 2, 5 2 7 2 9 10 11, 1100 বাই 100। তাহলে এই শূন্য এই শূন্য, 0 0 কেটে দিলে কত হলো? মোট দুধের পরিমাণ 11 লিটার। কিন্তু তোমাকে আবার জলের পরিমাণ বের করতে হবে একই রকম ভাবে, তবেই তুমি দুধ এবং জলের অনুপাত বের করতে পারবে। কিন্তু যদি অপশনগুলো একটু খেয়াল করো, তাহলে তোমাকে আর জলের পরিমাণ বের করতে হয় না, কারণ দুধের পরিমাণ আমার 11 বেরিয়ে গেল। লক্ষ্য করো, অপশনগুলোতে একটা অপশনে 11 ছাড়া আর অন্য কোনো বাকি অপশনে কিন্তু 11 নেই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, লক্ষ্য করো অপশনগুলো, এ নম্বর অপশনেই দুধের পরিমাণ 11 আছে। তাহলে এ নম্বর অপশনে যেহেতু দুধের পরিমাণ 11 আছে, বি সি ডি 3টে অপশনেই কিন্তু 11 নেই। লক্ষ্য করো, তাই আমি জলের পরিমাণ বের না করে চোখ বন্ধ করে আমি এ নম্বর অপশনটা তুলে নিতে পারি, যে দুধ ও জলের অনুপাত 11:14। এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? শর্ট ভাবে এইভাবে করতে পারো, যেহেতু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় খুব সময় কম থাকে, কম সময়ের মধ্যে অঙ্কগুলো করতে লাগে। 21 নম্বর অঙ্কে বলছে একটি অনুপাত সমানুপাতের অঙ্ক।
যদি A:B = 3:5 and B:C = 7:8 হয়, তাহলে 2A:3B:7C এর মান কত হবে? লক্ষ্য করো এখানে A:B:C বলা দেওয়া আছে, তাহলে তুমি করো A:B:C, আর A:B এর মান বলে দেওয়া আছে 3:5, আর B:C এর মান বলে দেওয়া আছে 7:8। এবার যেহেতু C এর এই ঘরটি ফাঁকা এবং এর এই ঘরটি ফাঁকা, তাই এটাকে আমরা 5 দিয়ে ফিল আপ করবো, আর এটাকে সামনেরটা আমি 7 দিয়ে ফিল আপ করবো, যেহেতু এর পিছনে 7 আছে। তাহলে বলো এর মান কত? এর মান 3 × 7 = 21, B এর মান 5 × 7 = 35, আবার C এর মান 5 × 8 = 40। এই হলো এর মান, এটা B এর মান, এটা C এর মান। এবার তোমার কাছে চেয়েছে 2A:3B:7C। লক্ষ্য করো 2A, A মানে কত? 21, = 3B, B হলো তোমার 35, = 7C, C হলো তোমার 40। এবার এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করে দেই, 7 একে 7, 7 দিয়ে ভাগ করে দিলে এটা 5, আবার 7 দিয়ে ভাগ করে দিলে এটা 3। লক্ষ্য করো 3 × 2 = 6, = 3 × 5 = 15, = 40, আর 1 গুণ করলে 40। অর্থাৎ 2A:3B:7C এর মান কত? 6:15:40। এটাই তোমার উত্তর। বোঝা গেল? যেটা অপশন নাম্বার সি তে তোমার উত্তরটি রয়েছে। 25 নম্বর অঙ্কটি বলছে A ও B একটি কাজ 12 দিনে, B ও C একটি কাজ 15 দিনে, C এবং A একটি কাজ 20 দিনে একত্রে করতে পারে। A একা ওই কাজটি করতে কতদিন সময় নেবে? একই রকম অঙ্ক, এরকম অঙ্কও নিয়ে প্রচুর ভিডিও আপলোড করছি। লক্ষ্য করো 3 জনে একত্রে কাজটি শেষ করবে। 3 জনে একত্রে করবে 2 × 12 × 15 × 20, 3 জনের কাজের পরিমাণ, ডিভাইডেড 12 × 15 অর্থাৎ AB আর BC, প্লাস 15 × 20 যোগ 20 × আবার 12। এই হলো 3 জনে কাজটি কত দিনে শেষ করবে। লক্ষ্য করো 2 × 12 × 15 × 20 ডিভাইডেড যদি করি আমি 15 আর 12 গুণ করলে 180, যোগ 15 আর 20 গুণ করলে 300, আর 12 আর 20 গুণ করলে 240। এবার উপরে 2 × 12 × 15 × 20 এর রেখে দিলাম, আর নিচে হবে তোমার 300 2 500, একে 600, আর 840 মানে 720। এবার 720 এখানকার শূন্য এখানকার শূন্য কেটে দেব, 12 দিয়ে এটাকে ভাগ করব, 6 12 72, 2 দিয়ে ভাগ করব এটাকে 3, 3 দিয়ে 15কে ভাগ করব 5, তাহলে 5 দুগুণে কত? 10। অর্থাৎ কাজটি ABC একত্রে 10 দিনে কাজটি শেষ করবে। বোঝা গেল? এবার তোমাকে এর কাজের পরিমাণ বের করতে বলছে, তাহলে এর কাজের পরিমাণ তুমি এইভাবে তো বের করতে পারো, A + B + C, এর থেকে আমাকে বিয়োগ করতে হবে B + C, তবেই হলো কাজের পরিমাণ। এবার এই দুটো কাজের পরিমাণ, তাহলে এর কাজের পরিমাণ বের করার জন্য তোমাকে বের করতে হবে A + B + C কত দিনে করে? 10 দিনে করে। আর B + C একত্রে কত দিনে করে? 15 দিনে। অঙ্কটা লক্ষ্য করো। তাই এই দুজনের, অর্থাৎ এটা একটা দল, এটা একটা দল, এটাকে ধরে নিলাম এক ব্যক্তি, এটাকে এক ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি একত্রে কাজটি কত দিনে করবে? 10 × 15 ডিভাইডেড 15 - 10, তার মানে এটা হলো 10 × 15, আর নিচে হবে তোমার এখানে 5, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 3 × 10 = 30। অর্থাৎ এ একা ওই কাজটি কত দিনে করবে? 30 দিনে কাজটি শেষ করবে। সি নম্বর অপশনে তোমার সঠিক উত্তরটি রয়েছে। এই অঙ্কটি যদি ট্র্যাডিশনাল প্রসেসে করতে চাও অনেকটা বড় হয়ে যাবে, কাজে একত্রে কাজের পরিমাণ খেয়াল করো সূত্রগুলি কিভাবে করানো হচ্ছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের 26 নম্বর অঙ্কটি বলছে A, B এবং C এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত বলা আছে 8:9:15। যদি A তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে A, B, C এর সঞ্চয়ের অনুপাত কত? A, B, C 3 জনের আয়ের অনুপাত আছে 7:9:12। বোঝা গেল? এবং এটা হলো আয়ের অনুপাত, আয়। এবার ব্যয়ের অনুপাত বলা আছে 8, 9, 15। এবার যেহেতু আয়ের অনুপাতে দেওয়া আছে, আয়টাকে যদি আমি x দিয়ে ধরি, যে A এর আয় 7x, B এর আয় 9x,
এবং সি এর আয় 12x, এবং ব্যয়টাকে যদি আমি ওয়াই ধরি, 8y, এটা হলো 9y, এবং এটা হলো 15y। বোঝা গেল? এটা আয়ের, এটা ব্যয়, আলাদা আলাদা করে ধরা হলো। এবার কি বলছে, এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। তাহলে এর আয় কত? 7/4। তাহলে সঞ্চয় করে, লক্ষ্য করো, সঞ্চয় কত করবে? 7x এর 1/4, তার মানে কত? 7x/4, এটা সঞ্চয় করে। তাহলে আয়ের থেকে যদি আমি সঞ্চয় বাদ দিয়ে দেই, তাহলে তো আমার ব্যয়টা বেরিয়ে যায়। তাহলে এর ব্যয় কত? ব্যয়, এটা শুধু এর হিসাব করছি, কিন্তু আমি এর সঞ্চয় বেরিয়ে গেল, আয়ের 1/4 অংশ এটা। এবার সঞ্চয় করবে, আয়ের থেকে আমি ব্যয়টাকে বাদ দিয়ে দেব, অর্থাৎ 7x থেকে আমি সঞ্চয় বাদ দিয়ে দিলেও 7x/4, তাহলে কত হলো? 4 সাথে 28, 28 থেকে 7 বাদ দিয়ে দেব, তার মানে 21x/4। এটা হলো এর ব্যয়। এই ব্যয় মানে কত তোমার? 8y। লক্ষ্য করো, 8y, এই ব্যয়টা মানে তো 8y, এখানে বলা আছে এর ব্যয় 8y, তাহলে এর ব্যয় কত হলো? 8y। তাহলে এখান থেকে তুমি y এর মান বের করে নিতে পারো। তাহলে এখান থেকে যদি আমি y বের করে নেই, তাহলে y = 21x ডিভাইডেড 8 দিয়ে 4 কে গুণ করে দাও, 4 8 32, এটা হলো y এর মান। তাহলে এবার বলো b এর সঞ্চয় কত? b এর সঞ্চয় কত হবে? 9x - 9y, আয়ের থেকে ব্যয় মাইনাস করে দিলে তো সঞ্চয়, তাহলে 9x - 9y। এবার 9x - 9y, y এর মান কত? 9 × y, y এর মান হলো 21x/32। তাহলে আমি যদি 9 এখানে কমন নিয়ে নেই, তাহলে কত থাকবে? x - 21x/32, তার মানে দাঁড়ালো 9 × 32 - 21, তার মানে হবে 11x/32। এবার সি এর সঞ্চয়, লক্ষ্য করো, সি এর সঞ্চয় কত? 12x - 15y, 12x - 15y। এবার y এর বদলে আমি বসিয়ে দেব y এর মান 21x/32, এটা বিয়োগ করে নিলে 69x/32। লক্ষ্য করো, এটা গুণ করে দিবে, 32 দিয়ে বিয়োগ করে দিয়ে 69x/32 হয়। এবার লক্ষ্য করো, এর সঞ্চয় হলো এটা, বি এর সঞ্চয় হলো এটা, সি এর সঞ্চয় এটা। এবার তোমাদের কাছে চেয়েছে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত চেয়েছে। তাহলে লক্ষ্য করো, a:b:c। এবার এর সঞ্চয় কত? 7x/4। বি এর সঞ্চয় 9 11 99x/32, 99x/32। সি এর সঞ্চয় 69x/32, 69x/32। এবার 32 দিয়ে যদি গুণ করি, 32 দিয়ে গুণ যদি আমি করি এইভাবে, 4 × 32, তাহলে 4 8 32, 8 7 8 কত? 56x। আর 32 দিয়ে গুণ করলে 32 32 কেটে যাবে 99x, * 32 32 কেটে যাবে 69x। এবার x ও বাদ দিয়ে দাও, তার মানে দাঁড়ালো কত? 56:99:69, a::b::c এর সঞ্চয়ের অনুপাত। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। 27 নম্বর অঙ্কে বলছে, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে তার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এবার মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা কিভাবে কনভার্ট করতে হয়, খুব সোজা অঙ্ক। লক্ষ্য করো, 2 মিনিট 30 সেকেন্ডে সে 300 মিটার পথ যাচ্ছে, 300 মিটার। তাহলে 2 মিনিট 30 সেকেন্ড মানে কত? এটা 150 সেকেন্ড। তাহলে 150 সেকেন্ডে যদি 300 মিটার যায়, 300 মিটার যাচ্ছে, তাহলে তার স্পিড কত বলো তো? স্পিড হবে 300 ডিভাইডেড টাইম, অর্থাৎ 150, তার মানে দাঁড়ালো 2 মিটার প্রতি সেকেন্ড। বোঝা গেল? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড সময়, সেটাই তো স্পিড। এবার এই মিটার প্রতি সেকেন্ড স্পিডটাকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টায় করব। এবার কিলোমিটার প্রতি ঘন্টায় করার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা হলো 36/5, আর 5 দিয়ে ভাগ করে দিলে 5 7 35, 5 2 10, 7.2 কিলোমিটার প্রতি আওয়ার। অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 29 নম্বর অঙ্কে বলছে, দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণে ভরা আছে।
কোন অনুপাতে ওই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:3। লক্ষ্য করো, প্রথম মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 3:2, দ্বিতীয় মিশ্রণে আছে 6:5 এবং যে মিশ্রণটা তৈরি হবে সেটাতে আছে 4:3। এখানে আমরা অ্যালিগেশন পদ্ধতিও করতে পারি। লক্ষ্য করো, অ্যালিগেশন পদ্ধতি করলে এখানে প্রথমে দুধের পরিমাণ কত, 3/5, আর এখানে দুধের পরিমাণ 6/11, আর এখানে দুধের পরিমাণ হলো তোমার 4/7। এবার অ্যালিগেশন করব আমরা এইভাবে বিয়োগ করে কোনাকুনি। তাহলে 4/7 বিয়োগ 6/11, আবার এদিকে 3/5 বিয়োগ 4/7, এই দুটার অনুপাত। এবার এখানে লক্ষ্য করে 4×11 44, 6×7 42, 44 থেকে 42 বিয়োগ করলে 2/7=11, 77 লসাগু। তো এখানে 3×7 21, 4×5 20, তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে 1/5 কত, 35। এবার এখানে যদি 7 দিয়ে ভাগ করে দিই 5 হবে, 7 দিয়ে ভাগ করে দিলে 11 হবে, অর্থাৎ 5 দুগুণে 10, 11×11, তাহলে 5 দুগুণে 10:11, 10:11 অনুপাতে ওই দুটি মিশ্রণ একত্রে মেশাতে হবে, যেটা অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 30 নম্বর অঙ্কে বলছে একটি বাস দুটি জায়গার প্রথম অর্ধেক দূরত্ব 40 কিমি প্রতি ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি প্রতি ঘন্টা দূরত্বে অতিক্রম করে, বাসের গড় গতিবেগ কত? এক্ষেত্রে গড় গতিবেগ বের করা হয়, গড় গতিবেগ বের করা হয় 2 × 40 × 60 ডিভাইডেড 40 + 60। তার মানে এখানে 2 × 40 × 60 ডিভাইডেড 100, 0 0 0 0 কেটে দিলাম, 4 দুগুণে 8, 6 8 48 কিলোমিটার প্রতি ঘন্টা। এই হলো গড় গতিবেগ, যেটা অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 33 নম্বর মান নির্ণয় করতে বলছে একটি সূচকের অঙ্ক। লক্ষ্য করো, এখানে 43 কে আমি করতে পারি 3⁵ টু দি পাওয়ার n/5 ইন্টু 3⁵2n + 1। এখানে নিচে আমি করব 9 আছে, তাই 3 এর স্কোয়ার করে তার পাওয়ার n করব ইন্টু 3⁻n-1। এবার এখানে কি করব, লক্ষ্য করো 3⁵5 এর সঙ্গে n/5 গুণ করলে এটা n হয়ে যাবে ইন্টু 3⁵2n + 1, আর নিচে এখানে 3⁵2n, দুইটা পাওয়ার পাশাপাশি যখন গুণ হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী, ইন্টু 3 × n-1। এবার যেহেতু বেস আমার একই, সূচকের বেলায় পাওয়ার দুইটা, তখন আমরা যোগ করে নেব। তাহলে যোগ করে নিলে 3⁴n + 2n + 1 ডিভাইডেড 3⁴2n + n-1। তাহলে কি দাঁড়াচ্ছে, 3⁴3n + 1 ডিভাইডেড 3⁴3n-1। এবার সূচকে ভাগের বেলায় পাওয়ার দুইটা আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে 3⁴3n + 1 এর সঙ্গে আমি বিয়োগ করব 3⁴n, বিয়োগ করার সময় মাইনাসে মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে যাবে, 3n বাদ পড়ে যাবে, তাহলে 3⁴ এখানে থাকবে 2, 3⁴2 মানে 3 এর স্কয়ার, যেটা 9। তোমার উত্তর অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তর। পরে 42 নম্বর অঙ্কে একটা সমানুপাতের অঙ্ক আছে। লক্ষ্য করো, 7:x = 17.5 22.5। সমানুপাতের নিয়ম যদি না জানো, অনুপাতের নিয়মেই তোমরা করে দিতে পারো। সমানুপাতের নিয়ম কি, দ্বিতীয় ও তৃতীয় পদ গুণ প্রথম ও শেষ পদের গুণফল পরস্পর সমান হয়। কিংবা তোমরা এইভাবে এটাকে ডাইরেক্ট এভাবে করে দিতে পারো, 7/x = 17.5 ডিভাইডেড 22.5। এটা 1 ডিজিট আগে পয়েন্ট পয়েন্ট তুলে দাও। এবার 25 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 7, আর 25 দিয়ে ভাগ করলে এটা 9, আবার 7 7 কেটে দিলাম, তার মানে x = কত, 9। লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 43 নম্বর অঙ্কে একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে এক ব্যক্তি 10% লাভ করেন। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে? লাভ ক্ষতির অঙ্ক। লক্ষ্য করো, 10% লাভ হয়েছে, তার মানে কি 10/100, অর্থাৎ 0 0 কেটে দিলে 1/10। তাহলে 10 টাকার বস্তু বিক্রি করে তার 1 টাকা লাভ হয়েছে, তার মানে এই 10 টাকা হলো তোমার ক্রয় মূল্য, আর এটা তোমার হলো লাভ। তাহলে বলো, ক্রয় মূল্য যখন তোমার 10 টাকা, 1 টাকা লাভে বিক্রি করলে সেই জিনিসটার বিক্রয় মূল্য তোমার কত?
11 টাকা। এবার এই 11 টাকা বিক্রি না করে এটাকে যদি দ্বিগুণ দামে বিক্রি করা হয়, অর্থাৎ 22 টাকায় বিক্রি করা হয়, তাহলে 22 টাকা বিক্রি করলে পরে দ্বিগুণ মানে 22 টাকা, তাহলে জিনিসটার ক্রয় মূল্য তো 10 টাকা, তাহলে 22 টাকায় বিক্রি করলে তখন লাভ কত হচ্ছে তোমার? লাভ হচ্ছে তোমার 12 টাকা। কিন্তু 12 টাকা কত টাকা দ্রব্যের উপর লাভ হচ্ছে? 10 টাকা। তাহলে শতকরা লাভ কত? ইন্টু 100, 00 কেটে দাও, 120% তোমার লাভ হবে। বোঝা গেল? 120% লাভ, যেটা অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তর রয়েছে। 43 নম্বর অঙ্কে বলছে 50টি সংখ্যার গড় 28, যদি দুটি সংখ্যা যেমন 25 ও 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় প্রায় কত? এখানে আনুমানিক একটা গড় হিসাব আসবে, কারণ পুরো রাউন্ড ফিগারে আসবে না। লক্ষ্য করো, 50টি সংখ্যার গড় 28 বলছে, 50টি সংখ্যার গড় 28, তাহলে 50টি সংখ্যা মোট কত? 50 গুণ 28, 50 গুণ 28 হবে 5 × 40, 5 দুগুণে 10 আর 4 1400 হলো 50টি সংখ্যা মোট। এখান থেকে দুটো সংখ্যা বাদ যাবে, সেটাকে 25 এবং 35। বোঝা গেল? 25 আর 35 বাদ দিয়ে দিলাম, আর 50 থেকে দুটি সংখ্যা বাদ পড়ে গেলে কয়টি সংখ্যা থাকে? 48টি সংখ্যা। তাই 48টি সংখ্যার গড়ের জন্য 48 দিয়ে আমি ভাগ করব। লক্ষ্য করো, 1400 বিয়োগ এটা যোগ করে নিলে 25 আর 35 60 হবে, আর নিচে 48। এবার এই 1400 থেকে 60 বিয়োগ করলে 1340, 1340 কে তুমি 48 দিয়ে ভাগ করো, 1340 কে 48 দিয়ে ভাগ করলে 27.9166 চলতে থাকবে এইভাবে। তাই এটাকে আসন্ন মানে করতে গেলে 27.92 করতে হবে তোমার গড় মান, যেটা অপশন নম্বর এ তে সঠিক উত্তরটি রয়েছে। 50 নম্বর অঙ্কে বলছে একটি ব্যবসায়ী ABC যথাক্রমে 26,000, 34,000 এবং 10,000 টাকা বিনিয়োগ করে বছরের শেষে 3,500 টাকা লাভ হলে বি এর লাভের অংশ কত? লক্ষ্য করো, এখানে ABC তিনজনের মূলধনের অনুপাত আমরা বের করে নেই। তাহলে ABC তিনজনের মূলধনের অনুপাত হলো 26:34:10। আমি হাজারগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার 2 দিয়ে যদি ভাগ করে দেই, 13, 17 এবং 5। ঠিক আছে? মোট লাভ হয়েছিল 3,500 টাকা, তাহলে বি এর লভ্যাংশ হবে 3,500 ইন্টু এই 17 বি এর লাভ ডিভাইডেড 17 13 30 আর 5 35। তাহলে 35 দিয়ে 3500 কাটবো 100, 17 দিয়ে 100 গুণ মানে 1700। তাহলে বি এর লাভ হলো 1700 টাকা। এটা অপশন নম্বর সি তে তোমার উত্তর রয়েছে। 52 নম্বর অঙ্ক বলছে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের শতাংশ কত? 100টি পেন্সিল যে দামে বিক্রি করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য যত, তত পরিমাণ লাভ করে। অর্থাৎ 20টি পেন্সিল বিক্রি করে লাভ ডিভাইডেড কটি পেন্সিলে, তাহলে 20 100 মাইনাস 20 ইন্টু শতকরা মানে 100, অর্থাৎ 20 ডিভাইডেড এটা বিয়োগ করলে 80 ইন্টু 100। তাহলে 20 দিয়ে 80 কে ভাগ করব 4, 4 25 100। তার লাভের হার কত? 25%। বোঝা গেল? যেটা অপশন নম্বর এ তে রয়েছে। আর এই কোশ্চেনটি তোমাদের WBCS মেন 2016 সালের কোশ্চেনে এসেছিল। 59 নম্বর অঙ্কে বলছে রাজু ও পরম যাত্রা শুরু করে। রাজু 20 কিমি প্রতি ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। 60 মিনিট পর রাজুর থেকে পরম কত দূরে থাকবে? এক্ষেত্রে অঙ্কটি লক্ষ্য করো, এমন কিছু না, রাজু উত্তর দিকে 30 কিমি বেগে যাত্রা শুরু করে, এটা রাজু, আর পরম এখান থেকে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে, তার মানে উল্টা দিকে যাত্রা শুরু করে। এর গতিবেগ হলো 20 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এর গতিবেগ হলো 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে 60 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত? এবার 60 মিনিট মানে 1 ঘন্টা, আর 1 ঘন্টায় এ কত কিমি গেল? 20 কিমি গেল, আর এ 1 ঘন্টায় কত কিমি গেল? 30 কিমি গেল। তাহলে রাজু আর পরমের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব যেহেতু 1 ঘন্টায় 20 কিমি, 1 ঘন্টায় 30 কিমি, তার মানে রাজু আর পরমের মধ্যবর্তী দূরত্ব কত? 50 কিমি। এটাই তোমার অ্যান্সার। 60 নম্বর অঙ্কটি একটি চক্রবৃদ্ধি ও সরল সুদের উপর দিয়েছে। লক্ষ্য করো, 3 বছরের জন্য 5% হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 3 বছরের জন্য 5% হারে 8,000 টাকার। আমরা চক্রবৃদ্ধি সুদে আমি দেখিয়েছিলাম 3 বছরের জন্য 3টা কলাম তৈরি করতে। প্রথম বছর একটা, দ্বিতীয় বছর দুটোই, তৃতীয় বছরের জন্য 3টা। এবার 8,000 টাকার
5% হারে সুদ বের করো। 8,000 টাকার 5% সুদ, 8,000-এ 2 শূন্য বাদ দিয়ে দাও নিচের 100-এর 2 শূন্যের জন্য, তাহলে 80 আর 5-এ গুণ করে দাও 40। এই প্রথম কলামে যা হবে প্রতিটি কলামে কিন্তু হুবহু বসিয়ে দিতে হয় 400 400 400, আর এটাই তোমার হবে সরল সুদ। হ্যাঁ, সরল সুদ তুমি এখানে বলে দিতে পারো 3 4-এ 1200, সিম্পল ইন্টারেস্ট যেটা। আর চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য 400 টাকার আবার তোমাকে 5% হারে সুদ বের করতে হবে, এই যে যেহেতু সুদের হার 5%। তাহলে 400-র 2 শূন্য আর নিচে 100-এর 2 শূন্য বাদ পড়ে গেল, তাহলে 4 5-এ কত 20। আর এই কলামে যদি এটা 20 হয় তাহলে পরের কলামটা এর ডাবল হয়ে যায়, 20-র ডাবল 40। আবার এই কলামটা ফিল আপ করার জন্য 20-এর 5% আবার বের করতে হয়, 5 20 কত 100, 100-কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়। আর এই পুরো ছকটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই কম্পাউন্ড ইন্টারেস্ট হবে পুরোটা, এখানে 3 4-এ 1200, আর এখানে 40 20 60 আর 61, তার মানে 1261 টাকা হলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হলো তোমার 1200। কিন্তু তোমার কাছে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য, অর্থাৎ সরল সুদের সিআই মাইনাস এসআই, তার মানে তোমার কত হবে 61 টাকা তোমার উত্তর। বোঝা গেল? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 61 টাকা। লক্ষ্য করো অপশন নম্বর সিতে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 61 নম্বর অঙ্কটি বলছে একটি বর্গক্ষেত্রের অঙ্ক। লক্ষ্য করো, যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। 30% বৃদ্ধি করা হচ্ছে, আর যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করি বাহু গুণ বাহু, অর্থাৎ প্রতিটি বাহুই যেহেতু সমান, তাই 30% দুইটি বাহুকে পরপর বৃদ্ধি করা হচ্ছে, কারণ বাহু গুণ বাহুই তো ক্ষেত্রফল করি। তাই তুমি এক্ষেত্রে 30-এর সাকসেসিভ রেটও বের করে নিতে পারো। 30-এর সাকসেসিভ রেট আমরা বের করি 30% প্লাস 30% প্লাস 30% ইন্টু 30% ডিভাইডেড 100, তাহলে 30 30 কত, এটা 60, প্লাস এখানকার 0 0 0 0 কেটে দিলে 9, তার মানে কত 69% বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। বোঝা গেল? পরপর দুবার করে 30% মানেই সেটা সাকসেসিভ, আর সাকসেসিভ রেটের সূত্রটা এইভাবে করি আমরা, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে 69% হারে বৃদ্ধি পাবে, যেটা অপশন নাম্বার ডি তে তোমার সঠিক উত্তর রয়েছে। 63 নম্বর অঙ্কে বলছে 6টি পর্যবেক্ষণের গড় 45.5, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে নতুন একটি পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে তাদের নতুন গড় হয় 47। নতুন পর্যবেক্ষণটি কত? লক্ষ্য করো 6টি পর্যবেক্ষণের গড় আছে 45.5, তাহলে 6টি পর্যবেক্ষণের মোট কত হবে 45.5 ইন্টু 6, যেটা হলো 5 6 30, 33 3, 4 6 24, 4 3 27, 273। এবার এই 6টির সঙ্গে একটি পর্যবেক্ষণ যদি যোগ করা হয় তবে হলো 60টি পর্যবেক্ষণ। এই 60টি পর্যবেক্ষণের গড় 47, তখন এই 60টি পর্যবেক্ষণের মোট হয়ে যাবে 47 ইন্টু 7, অর্থাৎ যেটা 7 7 49, 4 7 28 আর 4 32। এবার এখানে 60টি পর্যবেক্ষণের মোট, এখানে 6টি পর্যবেক্ষণের মোট, তাহলে নতুন পর্যবেক্ষণটি কি করে বের করবে? এই 60টি পর্যবেক্ষণের থেকে এই পুরনো 6টি পর্যবেক্ষণ তোমাকে মাইনাস করতে হবে, অর্থাৎ মাইনাস করে দিলে এই নতুন পর্যবেক্ষণটি হবে 6, আর এখানে 7 5 12, অর্থাৎ নতুন পর্যবেক্ষণটি হবে 56। নতুন পর্যবেক্ষণটি 56। লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। 65 নম্বর অঙ্কে আছে a/b = 7/9 এবং b/c = 3/5 হলে a/b/c এর মান কত? আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দেই যে a/b/c এর মান কত বের করব। তাহলে প্রথমে a/b এর মান আছে 7:9 আর b/c এর মান আছে 3:5। এবার এই জায়গাটা ফিল আপ করার জন্য আমি এই 9 দিয়ে ফিল আপ করবো, আর সামনের এই জায়গাটি ফিল আপ করার জন্য আমি 3 দিয়ে ফিল আপ করবো। এবার a/b/c করার জন্য 3 দিয়ে এখানে কাটবো 1, 3 দিয়ে ভাগ করে দেবো 1, 3 দিয়ে ভাগ করে দেবো 3, তাহলে এখানে গুণ করলে 7 আর 1 এ 7 হবে, 9 আর 1 এ 9 হবে, 3 আর 5 এ 15 হবে, অর্থাৎ a/b/c এর মান 7:9:15। বোঝা গেল? লক্ষ্য করো অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 63 নম্বর অঙ্ক, একটি ভগ্নাংশের মান দেওয়া আছে, যে মান নির্ণয় করতে বলছে। তো এই ভগ্নাংশটা এইভাবে তোমরা করবে শর্ট ফর্মে। লক্ষ্য করো 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস 3 × 4 প্লাস 1/9 × 10। এবার এখানে যেহেতু কমন ডিফারেন্স 1 থেকে 2 এর কমন ডিফারেন্স 1 বা 3 থেকে 2 এর কমন ডিফারেন্স 1,
সাধারণ অন্তর যেটা আমি বলছি 1, তাই 1 ইন্টু করবে এখানকার প্রথম ভগ্নাংশ কত, ছোট্ট ভগ্নাংশ 1/1, তাই এটাকে 1 লিখবো, মাইনাস এখানকার সবচেয়ে বড় সংখ্যাটি কত 10, তাই লিখবো 1/10। অর্থাৎ সামনের 1 আমি বাদ দিয়ে দিলাম, তাহলে 10 অক্ষে 10 বিয়োগ 1, অর্থাৎ যেটা 9/10। এই সমীকরণটির মান হলো 9/10 উত্তর, যেটা অপশন নম্বর বি তে রয়েছে সঠিক উত্তর। ৬৮ নম্বর অঙ্ক বলছে একটি চক্রবৃদ্ধির অঙ্ক 20,480 টাকার উপর 2 বছর 73 দিনের 6.1/4% হারে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলছে। আর যেহেতু এখানে 2 বছর 73 দিন অর্থাৎ 2 বছরকে ক্রস করে গেছে, তাই এটাকে আমি পুরো 3 বছরের ক্যালকুলেট করব। লক্ষ্য করো কিভাবে 3 বছর থেকেই তুমি 2 বছর 73 দিনের চক্রবৃদ্ধি সুদ বের করবে। আমি যেভাবে চক্রবৃদ্ধি সুদ দেখিয়েছিলাম ঠিক একই রকম ভাবে করবে। যেহেতু এটাকে 3 বছর ধরবো, তাই প্রথম বছরের জন্য একটা কলাম, দ্বিতীয় বছরের জন্য 2টা, তৃতীয় বছরের জন্য 3টা। বোঝা গেল? এবার তোমাকে বলছে 20,480 টাকার 6.1/4% হারে সুদ বের করতে বলছে। তাহলে প্রথমে এই 20,480 টাকার 6.1/4 মানে 25/4, কিন্তু নিচে পার্সেন্টেজের জন্য 100 করে দাও, অর্থাৎ 25 কে 25, 4 25 100, 4 4 16, সেই 16 দিয়ে এটাকে ভাগ করলে 1280 হয়ে যায়। তাহলে এই প্রথম বছরের সুদটাই হবে তোমার 1280। আর এই কলমটা যেহেতু সরল সুদ আমি বলছিলাম, তাই সরল সুদ তোমার অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 1280 1280 1280 করে ফিল আপ করে দেবে। আচ্ছা, পরের কলমটা ফিল আপ করার জন্য আবার ওই 1280 টাকার 6.1/4% হারে সুদ বের করো। তাহলে 1280 টাকার ইন্টু 25/4, এটা 6.1/4% মানে 25/4, আবার 100 দিয়ে গুণ করলে এটা 1/16 হবে। তাহলে 16 দিয়ে 128 কে ভাগ করলে 8 হয়ে যাবে, পাশে শূন্য 80 টাকা। তার মানে এই কলমটার সুদ হলো 80 টাকা। আর এই কলমের সুদ যদি 80 টাকা হয়, তাহলে এই কলমের সুদ 80 ডাবল হয়ে যাবে, অর্থাৎ 80 দুগুণে 160 টাকা। বোঝা গেল? আবার 80 টাকার এই পাশে 6.1/4% হারে আরেকবার সুদ বের করো। তাহলে 80 টাকার 6.1/4 মানে 16%। তাহলে 16 দিয়ে 80 কে ভাগ করে দেবো 5, অর্থাৎ এই সুদটা হলো 5। তাহলে এই পুরো ছকটা কিন্তু তোমার চক্রবৃদ্ধি সুদ। কিন্তু যেহেতু এটা 3 বছর বলেনি, শেষের সুদটা 1 বছর নয়, এই শেষের সুদের পরিমাণটা শেষ লাইনটা 73 দিনের জন্য। কিন্তু 73 দিনকে আমরা বছরে করব 365 দিয়ে ভাগ করে। আর 365 দিয়ে ভাগ করা মানে 1/5 দিয়ে ভাগ করা। তাই 1/5 দিয়ে এটাকে ভাগ করে দেবো। 5 দুগুণে 10, 5 5 25, 3 30, 5 6 30, 1280 কে 5 দিয়ে ভাগ করে দেবো। 160 কেও 5 দিয়ে ভাগ করে দেবো, আমার 32 হয়ে যাবে। 5 দিয়ে 5 কে ভাগ করে দেবো, 1 হয়ে যাবে। এবার ক্যালকুলেট করো, এটা পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি বের করবে কিভাবে? এখানে 1280 1280 24 2560 টাকা, প্লাস এখানে 256 টাকা, আর এখানে 80 আর 32 হলো 112 টাকা, আর এখানে 1 টাকা, তাই 113 টাকা। তাহলে এখানে 6 3 9, 5 6 11 12, এখানে 9, এখানে 2, অর্থাৎ 2,929 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? চক্রবৃদ্ধি সুদ 2,929 টাকা, যেটা অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তর আছে। কেমন লাগছে ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে, অঙ্কগুলি নিত্য নতুন সম্বন্ধে কিছু জানতে পারলে অন্তত লাইক করতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তারা কেমন পরীক্ষা দিল, কতটা উত্তর ঠিক করতে পারলো, তারাও একটু মিলিয়ে নাও। কাজে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। 69 নম্বর অঙ্ক বলছে দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 ও 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসঙ্গে খোলা হলো, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হলো। তাহলে বাকি ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? লক্ষ্য করো, এ পাইপ দিয়ে 15 মিনিটে ভর্তি হয়, বি পাইপ দিয়ে 20 মিনিটে ভর্তি হয়। এবার এই 15 20 আমরা লসাগু করি 60, অর্থাৎ এটা হলো টোটাল কাজ। ধরে নাও এক্ষেত্রে যেহেতু ট্যাঙ্ক ভর্তি করতে হবে, তাই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 লিটার, অর্থাৎ 60 লিটার ট্যাঙ্কে জল ভরতে হবে। আর এ পাইপটির এফিসিয়েন্সি বের করার জন্য 60 কে 15 দিয়ে ভাগ করো, তাহলে 4। আর বি পাইপের এফিসিয়েন্সি 60 কে 20 দিয়ে ভাগ করো, 3। অর্থাৎ এ পাইপটি 4 লিটার জল ভরে 1 মিনিটে, আর বি পাইপটি 3 লিটার জল ভরে 1 মিনিটে। তাহলে দুটি পাইপ একত্রে যখন খোলা হবে, তখন 7 লিটার জল ভরবে ওরা পার মিনিটে, প্রতি মিনিটে। কিন্তু 4 মিনিট খোলা ছিল, তাহলে 4 মিনিটে কতটা জল ভরবে? 4 সাথে 28 লিটার জল ভরলো।
ঠিক আছে। এবার 28 লিটার জল ভরে ফেললো দুটি পাইপ 4 মিনিটের জন্য, তারপরে এই পাইপটি বন্ধ করে দেওয়া হলো। এবার আর কত লিটার জল ভরতে বাকি আছে? 60 থেকে তুমি 28 বাদ দিয়ে দাও, তাহলে থাকে কত? 32 লিটার। এই 32 লিটার জল কে ভরবে? যেহেতু এ পাইপটিকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে বি পাইপটি ভরবে। কিন্তু বি পাইপটি 3 লিটার জল ভরে 1 মিনিটে। তাহলে এই 32 লিটার জল ভরতে তার কতক্ষণ সময় লাগবে? অর্থাৎ 32 ডিভাইডেড 3। 32 ডিভাইডেড 3 মানে 3 দশে 30, 2/3 এত মিনিট। এবার এটা হলো 10 মিনিট, আর 2/3 কে এটা তুমি সেকেন্ডে করে নিতে পারো। সেকেন্ডে করে নিলে 60 দিয়ে গুণ করে দাও। 60 দিয়ে গুণ করলে 3 20 60, 20 দুগুণে 40। অর্থাৎ তোমার উত্তর দাঁড়ালো 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে 10 মিনিট 40 সেকেন্ড সময়ে ওই ট্যাঙ্কটি ভর্তি হবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো নেক্সট অঙ্কে যাই। 71 নম্বর অঙ্কে বলছে একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, অন্যটি y ঘন্টায়, ব্র্যাকেটে বলা আছে y গ্রেটার দেন x, ঘন্টায় এটি খালি করতে পারে। তাহলে উভয় পাইপ একসঙ্গে খোলা হলো, ট্যাঙ্কটি কত ঘন্টায়? এখানে একটু অস্পষ্ট যে ট্যাঙ্কটি কত ঘন্টায় খালি হবে কি পূর্ণ হবে কিছু বোঝা যাচ্ছে না, তাই আমি দুটো অপশনে দেখাচ্ছি। তোমাদের কোশ্চেনে যেভাবে আছে ঠিক সেভাবে তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করো যে একটি পাইপ x ঘন্টায় পূরণ করতে পারে, অন্য পাইপটি y ঘন্টায় সে ট্যাঙ্কটিকে খালি করতে পারে। তাহলে দুটি নল একত্রে খুলে দিলে এবার ট্যাঙ্কটি খালি হবে কি পূর্ণ হবে? তাই এক্ষেত্রে যদি ট্যাঙ্কটি খালি থাকে তাহলে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে তখন xy ডিভাইডেড y মাইনাস x করবে, যখন y গ্রেটার দেন x। বোঝা গেল? খালি ট্যাঙ্কটি এটা পূর্ণ হতে সময় লাগবে xy ডিভাইডেড y মাইনাস x। আবার পূর্ণ ট্যাঙ্কটি, আবার উল্টো কোশ্চেনটি যদি হয় যে পূর্ণ ট্যাঙ্কটি খালি হবে, এটা জলশূন্য হবে, তখন করতে হবে তোমাকে xy ডিভাইডেড x মাইনাস y, যখন y গ্রেটার দেন x। এবার তোমার দুটি অপশনের মধ্যে কোশ্চেনে তোমার যেটা আছে সেটা তুমি মিলিয়ে নিতে পারো। বোঝা গেল? দুটি অপশনে আমি দেখিয়ে দিলাম। 75 নম্বর অঙ্কে এটি গড়ের অঙ্ক। m সংখ্যক সংখ্যার গড় হলো n4। লক্ষ্য করো, m সংখ্যক সংখ্যার গড় বলা আছে n4। তাহলে m সংখ্যক সংখ্যার মোট কত? মোট হইল m ইন্টু n4। আবার n সংখ্যক সংখ্যার গড় বলা আছে m4। তাহলে n সংখ্যক সংখ্যার মোট কত হবে? মোট হবে m4n। সংখ্যা দিয়ে গড়কে গুণ করলেই তোমাদের মোট বেরিয়ে আসে। এবার এই m প্লাস n সংখ্যক, অর্থাৎ m প্লাস n, এই সংখ্যক সংখ্যার মোট কত দাঁড়াবে? মোট দাঁড়াবে এটার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে m n4 প্লাস এখানে m4n। বোঝা গেল? এবার m প্লাস n সংখ্যক সংখ্যার এখানে যদি আমি গড় করি তাহলে এটা দিয়ে ডিভাইডেড করতে হবে, এবং ডিভাইডেড করার আগে তুমি এখানে m n কমন নিতে পারো। তাহলে এখানে থাকবে n কিউব প্লাস m কিউব, আর ডিভাইডেড m প্লাস n। বোঝা গেল? এবার এটা a কিউব প্লাস b কিউবের একটা সূত্র। কিভাবে সূত্রটা? লক্ষ্য করো, m n ইন্টু m প্লাস n অর্থাৎ a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার, আর নিচে আছে তোমার m প্লাস n। m প্লাস n কেটে দিলাম, তাহলে তোমার গড় কি থেকে গেল? m n ইন্টু m স্কোয়ার মাইনাস m n প্লাস n স্কোয়ার। এটাই হলো m প্লাস n সংখ্যক সংখ্যার গড়। বোঝা গেল? যেটা অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 79 নম্বর অঙ্কে বলছে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে। এখানে সুদের হার বের করতে বলছে, আর সুদের হার আমরা বের করি r ইকুয়ালস টু 100i ডিভাইডেড pt। এখানে r এর মান বের করব যেহেতু, তাই 100i, i হলো ইন্টারেস্ট, সুদ। সুদ কত? 1000 টাকা রেখে তুমি 1400 টাকা পাচ্ছ, তার মানে তোমার 400 টাকা সুদ, ডিভাইডেড p হলো 1000 টাকা, ইন্টু টাইম কত? 4 বছর বলছে, যেহেতু এটা 4 তাই 4 বসিয়ে দেব। এখানকার 3 শূন্যের সঙ্গে এখানকার 2 শূন্য, এখানকার 1 শূন্য কেটে দাও, 4 দিয়ে 40 কে ভাগ করে দাও, অর্থাৎ সুদের হার তোমার 10%। বোঝা গেল? খুব ছোট্ট অঙ্ক, যেটা অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। 81 নম্বর অঙ্কে একটি সিঁড়ি ভাঙা অঙ্ক। এই সিঁড়ি ভাঙা হাঁটু ভাঙা অঙ্কের উপর আমি প্রচুর ভিডিও আপলোড করছি, বেশ কয়েকটি ভিডিও। সুতরাং তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে কিংবা
চ্যানেলের আই বাটনে গিয়েও তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। সেই ভিডিওগুলি যদি দেখো এবং সেই অঙ্কগুলি যদি প্র্যাকটিস করো, এই অঙ্কগুলো হুবাহু তোমাদের কাছে কমন পড়ে যাবে। লক্ষ্য করো অঙ্কটি কিভাবে বলছে। এই অঙ্কটি করতে গেলে একদম শেষ ভগ্নাংশটি তোমাকে খেয়াল করতে হবে 1/4। তাই 1/4-এ 1 এবং 4 এই দুটি আলাদা করে লিখলাম। এবার এখানে কটা সিঁড়ি আছে? একটা সিঁড়ি এবং দুটো সিঁড়ি। দুটো সিঁড়ি বেয়ে তোমাকে উপরে উঠতে হবে। এটা কিন্তু সিঁড়ি নয়, এক্স আলাদাভাবে তোমাদের সঙ্গে যোগ করে দিছে একটু। তাই এই দুটো সিঁড়ি যেহেতু প্রথম সিঁড়িতে আছে 3 এবং দ্বিতীয় সিঁড়িতে আছে তোমার 1, আলাদা আলাদা করে আমি লিখলাম। এবার এখানে কাজ হলো এই সংখ্যার সঙ্গে তার আগের সংখ্যা গুণ করব। গুণ করে যা গুণফল হবে তার সঙ্গে আগের সংখ্যাটি আমি যোগ করে দেব। তাহলে 3 4 এ 12 আর 1 যোগ করলে এটা হয়ে গেল 13। একই রকম নিয়ম, 13-র সঙ্গে 1 গুণ করব, গুণ করে তার আগের সংখ্যা আবার যোগ করব। তাহলে 13 কে 13 আর 4 17। এবার এই অঙ্কটির উত্তর হলো এই 17 ডিভাইডেড তার আগের সংখ্যা, ঠিক তার পূর্ববর্তী সংখ্যা কত? 13। এটাই হলো তোমার উত্তর। কিন্তু এই উত্তর কার? এই উত্তর এইটুকু ভগ্নাংশের মান হলো তোমার 17/13। এবার এইটুকু ভগ্নাংশের জায়গায় আমি যদি বসিয়ে দিই এক্স প্লাস 1 এটা 17/13, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস এই 17/13 ভগ্নাংশ যেহেতু ভাগ অবস্থায় রয়েছে, তাই এটাকে গুণ করার সময় আমরা উল্টে দিই। তাহলে উপরে গেল 13, নিচে আসলো 17। এবার সামনে বা দিকে আছে তোমার 2, তাহলে 2 ইকুয়ালস টু এক্স প্লাস 13/17। তাহলে শুধু এক্স ইকুয়াল টু কি করবে তোমরা? 2 এর সঙ্গে ওই 13/17 এই পাশে মাইনাস করে নিয়ে আসো। 13/17 ইকুয়ালস টু এক্স। এবার 17 দুগুণে 34, 34 থেকে তুমি 13 বিয়োগ করো, যেটা 21 হয়ে গেল। 21/17 হলো তোমার এক্স এর মান। এটাই হলো তোমার এক্স এর মান। লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখি। 83 নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 420। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত? লক্ষ্য করো সংখ্যা দুটির অনুপাত আছে 3:4, কিন্তু এদেরই যোগফল বলে দেওয়া আছে 420। যোগফল কত? 7 ইউনিট। 4 আর 3 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের মান 420। বলো তো 1 ইউনিটের মান কত হবে? তাহলে 7 দিয়ে 420-কে ভাগ দিলে 60 হয়ে যায়। তাহলে 1 ইউনিটের মান যদি 7 হয়, তাহলে এখানে বলছে তোমাকে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 × 60, অর্থাৎ কত? 240। এটাই হলো তোমার বড় সংখ্যাটির মান। লক্ষ্য করো অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের 87 নম্বর অঙ্ক, লসাগু করতে বলছে একটি ভগ্নাংশের লসাগু। লক্ষ্য করো ভগ্নাংশটি, এই ভগ্নাংশের লসাগু করার সময় আমরা করি উপরে লবগুলির লসাগু, নিচে হরগুলির গোসাগু করি, তাহলেই তোমার ভগ্নাংশের লসাগু বেরিয়ে আসলো। লক্ষ্য করো এখানে 5 8 11 এর লসাগু করব। লসাগু অর্থাৎ এলসিএম। এলসিএম করব যেহেতু এই 5 8 11 প্রতিটি মৌলিক সংখ্যা, তাই এর লসাগু করার সময় প্রত্যেকটির সঙ্গে গুণ করব। তাহলে 5 11 55 বা 5 8 40, 40-কে 11 দিয়ে গুণ করে দেব 440। আবার নিচে 2 9 14, 2 9 14 এর গোসাগু করতে হবে এসিএফ, হাইস্ট কমন ফ্যাক্টর। এবং এখানে লক্ষ্য করো 2 9 14, এই 2 9 14-র মধ্যে 2 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, তাই এই দুটি মৌলিক সংখ্যা তুমি যদি গোসাগু করো 1 হবে, এবং সেই 1 দিয়ে 14-কে গোসাগু করলে গোসাগু তোমার একই হবে। তাহলে এখানে গোসাগু হলো 1। এবার লসাগু হলো তোমার 440, গোসাগু হলো তোমার 1। তাহলে নির্ণয় তোমার ওই ভগ্নাংশটির লসাগু বের করতে যেহেতু বলছে, লসাগু হবে 440 ডিভাইডেড 1, তার মানে উত্তর 440। বোঝা গেল? 92 নম্বর অঙ্কের মধ্যে বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? 4টি ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের বড় ছোট আশা করি তোমরা সবাই পারছো, তবুও একবার মিলিয়ে নাও। লক্ষ্য করো ভগ্নাংশের বড় ছোট তোমরা কিভাবে করো। এদিক দিয়ে গুণ করে নাও, কোনাকুনি গুণ, 6 6 এটা 36 আর 5 7 35। লক্ষ্য করো এর দুটির মধ্যে কোনটি বড়? 36 বড়, সুতরাং তুমি 35 অর্থাৎ এই ভগ্নাংশটিকে বাদ দিয়ে দাও। হয়ে গেল, এটা বাদ পড়ে গেল। এবার এটা আর এটার মধ্যে বড়, আবার কোনাকুনি গুণ, 6 8 এটা কত হবে? 48 আর 7 7 কত? এটা 49। তার মানে এটা ছোট, 48 ছোট, তাহলে এটাকে তুমি বাদ দিয়ে দাও, যেহেতু আমাকে বড় নির্ণয় করতে হচ্ছে। এবার 49 এটা হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে বড় ছোট নির্ণয় করতে গেলে আবার একই রকম 5 7 গুণে 35, আবার এদিকে 4 8 গুণে 32। লক্ষ্য করো 32টা ছোট, তার মানে তোমার বড় কোনটি থেকে গেল? 7/8। 93 নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার অনুপাত 3:5। যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাদের অনুপাত 5:7 হয়, তবে সংখ্যাগুলি কত?
লক্ষ্য করো সংখ্যাগুলির অনুপাত বলে দেওয়া আছে 3:5। প্রথমে সংখ্যা দুটির অনুপাত, তারপরে প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করলে এই অনুপাতটি দাঁড়াচ্ছে 5:7। এবার লক্ষ্য করো প্রতিটি সংখ্যাই কিন্তু সমান হারে বৃদ্ধি পেয়েছে। 3 থেকে 5 হয়েছে এবং 5 থেকে 7 ইউনিট হয়েছে। অর্থাৎ কত ইউনিট বাড়ানো হয়েছে? 2 ইউনিট বাড়ানো হয়েছে। এই 2 ইউনিট মানে কত বাড়ানোর ফলে এই 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে? 10 বৃদ্ধি করার ফলে। তার মানে 2 ইউনিটের ভ্যালু হলো 10। অতএব 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু 5। এবার বলো সংখ্যা দুটি তোমার কাছে চেয়েছে পৃথকভাবে কত? তো প্রথম সংখ্যাটি কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 5 তার মানে কত? 15। আর দ্বিতীয় সংখ্যাটি কত ইউনিট? 5 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু আবার 5 × 5 তার মানে কত? 25। সংখ্যা দুটি হলো তাহলে তোমার, একটি 15 অন্যটি 25। বোঝা গেল? এটার অপশন নম্বর ডি তে সঠিক উত্তরটি রয়েছে। 94 নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার যোগফল 2490, একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5% এর সমান হলে বৃহত্তর সংখ্যাটি কত? আমি দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যাকে x ধরলাম যার 6.5% আর অন্যটি y ধরলাম যার 8.5% এর সঙ্গে সমান। এবার উভয় পাশে আমি পার্সেন্টেজ ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, দশমিকও আমি বাদ দিয়ে দিলাম। 5 দিয়ে ভাগ করে দিলাম এটা 13, 5 দিয়ে ভাগ করে দিলাম এটা 17। বোঝা গেল? এবার এই দুটি সংখ্যা লক্ষ্য করো, x ডিভাইডেড যদি আমি y করি তাহলে কি দাঁড়াবে? 17/13। বা তুমি বলতে পারো x/y = 17:13। বোঝা গেল সংখ্যা দুটির অনুপাত। এবার এই অনুপাতে দুটির যোগফল কত? 30 ইউনিট। এই 30 ইউনিটের ভ্যালু তোমার বলা আছে 2490। তাহলে বলো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালুর জন্য 0 0 ক্যান্সেল করে দাও। তাহলে 1 ইউনিটের ভ্যালু তোমার বের হবে 3 দিয়ে ভাগ দিয়ে দাও। 3 8 24, 3 3 9। তাহলে 1 ইউনিটের ভ্যালু 83। এবার বলো তোমার বড় সংখ্যাটি চেয়েছে, এখানে বড় সংখ্যাটি কত? 17। তাহলে 17 দিয়ে বড় সংখ্যাটি অর্থাৎ 17 দিয়ে 83 কে গুণ করে দাও। 3 7 21, 1411, যেটা অপশন নম্বর সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 95 নম্বর অঙ্কে বলছে এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। যদি সি এর আয় 2000 টাকা হয় তবে এ বি সি এর মোট আয় কত বের করতে বলছে। লক্ষ্য করো এ এর 5% ইকুয়ালস টু বি এর 15% এর সঙ্গে সমান, এটা বি। আবার বি এর 10% ইকুয়ালস টু সি এর 20% আয়ের সঙ্গে সমান। এখানেই তুমি অনুপাত করে নিতে পারো, পার্সেন্টেজ বাদ দিয়ে। 5 অক্ষে 5, 3 5 15। তার মানে এ ইস টু বি দাঁড়াবে 3:1, উল্টাটা হয়ে যাবে। এখানে বি ইস টু সি আমরা যদি বের করি, পার্সেন্টেজ ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তার মানে 2:1। এবার লক্ষ্য করো এখানে এ ইস টু বি ইস টু সি এর মান তোমাকে আলাদা করে বের করতে হবে। এ ইস টু বি এর মান 3:1 আর বি ইস টু সি এর মান আছে 2:1। এই সংখ্যাটা আমি সামনের 1 দিয়ে ফিল আপ করবো আর এই সংখ্যাটা পিছের 2 দিয়ে আমি ফিল আপ করবো। তাহলে লক্ষ্য করো এর মান হলো 6, বি এর মান হলো 2 অক্ষে 2, সি এর মান হলো 1 অক্ষে 1। এই হলো এ ইস টু বি ইস টু সি এর মান। বোঝা গেছে? এবার বলছে এখানে সি এর আয় 2000, সি এর আয় কত? এখানে 1 ইউনিট। আর এই 1 ইউনিটের ভ্যালু বলা আছে 2000 টাকা। তোমার কাছে চেয়েছে এ বি সি 3 জনের মোট আয় কত। 3 জনের মোট আয় কত? এখানে 6 2 8 আর 1 9। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2000 টাকা হয়, বলো তো 9 ইউনিটের ভ্যালু কত? 9 দুগুণে 18,000 টাকা হলো 3 জনের মোট আয়। এটিরও কিন্তু অপশন নম্বর সি তে সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 96 নম্বর অঙ্কে বলছি পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি কিউ উভয়ে 24 কিমি হাঁটে, তাদের গতির যোগফল 7 কিমি প্রতি ঘন্টা, এদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি কত? এখানে পি কিউ এর চেয়ে বেশি হাঁটে কিন্তু পি এবং কিউ এর গতির যোগফল হলো 7 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার উভয়ে 24 কিলোমিটার পথ হাঁটে। লক্ষ্য করলাম এতটা পথ 24 কিলোমিটার। এখানে পিও হাঁটবে, কিউও হাঁটবে। এখানে কিউ হাঁটলো, এখানে পি হাঁটলো। ধরে নিলাম যে পি এর গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কিউ এর গতিবেগ কি হবে?
যেহেতু দুজনেরই গতিবেগ যোগফল 7 বলা আছে, তাহলে কিউ এর গতিবেগ হবে 7 মাইনাস এক্স, অর্থাৎ দুজনের গতিবেগের থেকে পি এর গতিবেগটা বাদ দিলে সেটা কিউ এর গতিবেগ। বোঝা গেল? এবার 24 কিলোমিটার হাঁটছে, তাহলে 24 কিলোমিটার হাঁটতে পি এর এক্স কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত সময় লাগে? টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। ডিস্টেন্স কত? 24 কিলোমিটার, আর ডিভাইডেড স্পিড কত? এক্স। পি এর সময় লাগলো এত ঘন্টা, আবার কিউ এর সময় লাগবে কত? একই রকম ভাবে এর 24 কিলোমিটার হাঁটবে, টোটাল দূরত্ব 24 কিলোমিটার, আর এর গতিবেগ হলো 7 মাইনাস এক্স ঘন্টা। এবার এই পি এর সময় এবং কিউ এর সময় মিলে মোট সময় হলো 14 ঘন্টা। লক্ষ্য করো, তাহলে 24 বাই এক্স প্লাস 24 বাই 7 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 14 ঘন্টা। এবার এটা একটা অনেক বড় সমীকরণ, এটা যদি সমীকরণ করতে চাও, সমাধান করতে চাও, কিন্তু আমি আরো একটা শর্টকাট ট্রিক দেখিয়ে দিব। লক্ষ্য করো, অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্ট, প্রথম অপশনটা কত আছে? 3 আছে। যদি এক্স এর ভ্যালু পুট করা যায় 3, তাহলে 24 বাই 3 প্লাস 24 7 মাইনাস 3। লক্ষ্য করো, 24 কে 3 দিয়ে ভাগ দিলে 8, প্লাস এখানে 24 কে আমি 4 দিয়ে ভাগ করব 6, আর 8 আর 6 14, যেটা কিনা তোমার রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। তাহলে এক্স এর মান কত? 3। অর্থাৎ পি এর গতিবেগ তুমি কি 3 কিলোমিটার প্রতি ঘন্টা বলবে? এক্স এর মান যেহেতু 3 কিলোমিটার আসছে, তার মানে পি এর গতিবেগ 3 কিলোমিটার তোমরা নিশ্চয়ই লিখে দিচ্ছ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ অঙ্কের শুরুতেই লক্ষ্য করো, পি এর গতিবেগ কিউ এর থেকে বেশি। তাহলে লক্ষ্য করো, পি এর গতিবেগ যদি 3 হয়, তাহলে কিউ এর গতিবেগ কত? 4। কিন্তু কিউ এর গতিবেগটা বেশি হয়ে গেল পি এর থেকে, আর কোশ্চেনে তোমাদের বলছে পি এর গতিবেগ কিউ এর থেকে বেশি, তার মানে পি এর গতিবেগ 3 কিলোমিটার নয়, তাহলে পি এর গতিবেগ হবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো কিউ এর গতিবেগ। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। 98 নম্বর অঙ্কে একটা সরল সুদ, সরল অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ বের করতে বলছে। তাহলে সুদ আই ইকুয়ালস টু 300 টাকার 11% হারে 5 বছরের সুদ আমরা বের করব নিচে 100 দিয়ে ভাগ করে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 3 5 15, 15 কে 11 দিয়ে গুণ করলে 165 টাকা। অর্থাৎ 300 টাকার 11% হারে 5 বছরের সুদ তোমার 165 টাকা, যা অপশন নম্বর বি তে রয়েছে সঠিক উত্তর। এই সেশনের, অর্থাৎ এই কোশ্চেন, যে কোশ্চেন হাতে এসছে তার আজকে লাস্ট অঙ্ক, এই 100 নম্বর অঙ্কটি করিয়ে দিলেই তোমাদের এই পিএসসি ফুড অ্যান্ড সাপ্লাই ইন্সপেক্টরের প্রথম শিফটের পরীক্ষার কোশ্চেনটি পুরো সমাধান তোমরা পেয়ে গেলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিও। আর তোমরা কি ফেসবুক থেকে ভিডিও দেখো? ফেসবুক থেকে ভিডিও দেখলেই ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুক পেজ করা আছে, সুতরাং সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলো শেষ অঙ্কটি আমরা দেখে নেই। শেষ অঙ্কটি বলছে যে নিচে 4টি সংখ্যা দেওয়া আছে, 4টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম প্রত্যেকেই হয়তো জানো, যে প্রতিটি অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এত বড় একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল করা, 4টি অঙ্ক পরপর যোগ করে যেতে হবে, দেখতে হবে তোমাকে কোনটি 3 দ্বারা বিভাজ্য, তবেই তো তুমি উত্তরটি বেছে নিতে পারবে। কিন্তু 3 দ্বারা বিভাজ্যের নিয়ম তোমরা এইভাবে করে থাকবে। লক্ষ্য করো, যে 3 দ্বারা বিভাজ্য অঙ্কগুলির যোগফল আমি করব না, যে অঙ্কটি 3 দ্বারা বিভাজ্য সেই অঙ্কটিকে আমি বাদ দিয়ে দেব, অর্থাৎ কেটে দিয়ে দেব। লক্ষ্য করি, প্রথম সংখ্যাটির 3 দিয়ে বিভাজ্য 6 আমি বাদ দিয়ে দিলাম, 3 দিয়ে বিভাজ্য 3 বাদ দিয়ে দিলাম, 4 আর 2 মিলে 6 হচ্ছে, সেটা 3 দিয়ে বিভাজ্য, বাদ দিয়ে দিলাম। 8 আর 7 15, এটা 3 দিয়ে বিভাজ্য, বাদ দিয়ে দিলাম। থেকে গেল কত? 5। 5 কি 3 দিয়ে বিভাজ্য? 5 3 দিয়ে বিভাজ্য নয়। সুতরাং এইভাবে করে তোমাদের খুব কম সময়ে অঙ্কটি হবে। এখানে 3 দিয়ে বিভাজ্য, 6 কে 3 দিয়ে বিভাজ্য, 9 কে 3 দিয়ে বিভাজ্য, 8 আর 1 এ 9, এটাও 3 দিয়ে বিভাজ্য, 7 আর 2 এ 9, এটাও 3 দিয়ে বিভাজ্য। এখানেও থেকে গেল 5, যেটা 3 দিয়ে বিভাজ্য নয়। পরের অপশনটি 3 3 3 3 3, এগুলো 3 দিয়ে বিভাজ্য। 6 কেও 3 দিয়ে বিভাজ্য, থেকে যায় কত? 4, এটাও 3 দিয়ে বিভাজ্য নয়। সুতরাং শেষ অপশনটি বেঁচে গেল, তার মানে এটি 3 দিয়ে বিভাজ্য। এটা তুমি না করেও তুমি চোখ বন্ধ করে এর অপশন দিতে পারো। ডি নম্বর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাচাই করে নেই একবার, 3 দিয়ে বিভাজ্য, 6 ভাগ করা যাচ্ছে, 9 ভাগ করা যাচ্ছে, 3 ভাগ করা যাচ্ছে, 8 আর 4 কত? 12, সেটা 3 দিয়ে ভাগ করা যায়। 7 আর 5 কত? 12, এটাও 3 দিয়ে ভাগ করা যায়। সুতরাং শেষ ডি নম্বর অপশনটি তোমাদের সঠিক উত্তর, যা কিনা 3 দিয়ে বিভাজ্য। তো আজ এই
পিএসসি ক্লার্কশিপের শেষ অঙ্ক দেখানো হয়ে গেল। এবার তোমরা তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তোমাদের প্রত্যেকের জন্যই রইল বেস্ট অফ লাক। তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আগামী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।